আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি। চলে আসছি নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। কর্মব্যস্ত জীবন কিন্তু আবারও আমার শুরু হয়ে গিয়েছে। কোটা আন্দোলনের কারণে বেশ কিছুদিন অফ ছিলাম, বাচ্চাদের কোচিংয়ে দেইনি। তো এখন যেহেতু কোচিং শুরু হয়েছে, ছেলে মেয়ে 9টা থেকে 8:30 থেকে শুরু হয়ে যাবে তাদের ডিউটি। আর বাসার টুকটাক কাজ আমাকেই করতে হবে। তো মেয়ের বিছানাটা গুছিয়ে দিচ্ছি, যেহেতু 10:30টায় কোচিং ছিল, সেখান থেকে স্কুলে চলে যাবে। আস্তে আস্তে রাত হয়ে যাবে, মানে সন্ধ্যা 6:30 7টা এরকম। কারণ হচ্ছে আমার মেয়ে ছেলে দুজনেই হচ্ছে ডে শিফটে পড়ে, তো সেই জন্য ইংলিশ ভার্সনে তাদের ক্লাসও হয় দেরিতে, আবার ছুটি হয় দেরিতে। সকালের নাস্তাটা স্কিপ করেছি, নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করিনি। রুটি খালা তৈরি করেছিল, আলু ভাজি, তো খেয়ে নিয়েছিলাম। এরপরে রান্নাঘরে চলে এসেছি। আমি আজকে এখানে ছোট মাছ চচ্চড়ি করব আলু দিয়ে, আর বাইং মাছ শেয়ার করব। অনেকে বাইং মাছ বলে, অনেকে বাইং মাছ বলে, তো আমরা ম্যাক্সিমাম সময় বলি হচ্ছে বাইং মাছ। যাই হোক, এখানে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আদা রসুন পেস্ট দিয়ে নিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সবগুলো উপকরণই দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে আলু যুক্ত করব। আলুটা যখন কষানো হয়ে যাবে তখনই কিন্তু আমি আমার পাঁচমিশালি মাছগুলো দিয়ে দিব। এখানে ভ্যারাইটিস অনেক ধরনের মাছ আছে, যেহেতু চারিদিকে এখন অনেক মাছ, বন্যার কারণে পানি বের হয়েছে এবং পানি বৃদ্ধির সাথে সাথে মাছও কিন্তু পুকুর থেকে বের হয়ে গিয়েছে, আমরা অনেকেই জানি। তো ছোট ছোট গুড়াগাড়া মাছ কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায় এবং অনেক তাজা মাছ। অনেক লোভনীয় হয়েছিল রান্নাটা, আর খাবার মাছ তো আসলে মুখে লেগে থাকার মতোই ছিল, খুবই ভালো লেগেছে। আজকের গুঁড়া মাছ আর বাইম মাছ চচ্চড়ি, সাথে ছিল পাতলা ডাল, উফ কি অসাধারণ। রান্না হতে থাক, আপনাদের সাথে গল্প করি। যেহেতু রেগুলার এটা আমার ব্লগ ভিডিও, দৈনন্দিন জীবনে যা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যেহেতু কোটা আন্দোলনের কারণে বেশ কিছুদিন অফ ছিল, কোচিংও আমি অফ রেখেছি ভয়ে, কারণ বাচ্চা কাচ্চা আমার একাই যায় কোচিংয়ে, যদি ইনকেস আল্লাহ না করুক কোনো সমস্যা হয়, সেই জন্য দীর্ঘদিন যায়নি। আর মেয়েটার টেস্ট পরীক্ষা সামনের মাস থেকে, তো কোচিংয়ে কিন্তু অলরেডি মডেল টেস্ট শুরু হয়ে গিয়েছে। যেহেতু দীর্ঘদিন অফ ছিল, আমিও একটু হেলায় ফেলায় দিন কাটিয়েছি, কিংবা ও আমার সাথে সাথে হেল্প করেছিল। আর স্কুল তো খুলেই গিয়েছে, তাই এখন আর আরামের কোনো অবকাশ নেই। অনেকে আমাকে প্রশ্ন করে 3টা বাচ্চা নিয়ে আপনি কিভাবে এতটা করতে পারেন। আসলে 3টা বাচ্চা হচ্ছে আল্লাহ তাআলার দান, এবং এই 3টা বাচ্চাই কিন্তু আমার সিজারিয়ান বেবি। যাই হোক, 3টা বাচ্চা নিয়েই আমি অনেক কষ্ট করেই কিন্তু জীবনযাপন করি। জীবন মানি যন্ত্রণা নয়, ফুলের বিছানা, কথাটা তো জানেন। তো আমি সুখ করব, কে আমাকে সুখের স্বর্গটা দেখিয়ে দিবে বলেন। নিজের সংসারটাকে মেয়েদের নিজেদেরই সামলাতে হয়। আপনি যদি নতুন বউ হয়ে আসেন, সংসারটা আপনার ঘাড়েই উঠবে। আপনি যদি মা হয়ে যান, সন্তানের জন্য সংসারটা আপনার কাঁধেই থাকবে। আর যখন স্কুল পড়ুয়া মা হয়ে যাবেন, মানে বাচ্চারা স্কুলে যাবে, তখন তো চোখে মুখে খালি ধোঁয়া দেখবেন। কোচিংয়ে নিয়ে যাও, স্কুলে নিয়ে যাও, পড়া তৈরি করো, স্যার আসছে নাস্তা পানি তৈরি করো, নিজের স্বামীকে দেখো, টেক কেয়ার করো, মানে ওভারঅল কিন্তু খুবই ব্যস্ততম একটা দিক। আর সেখানে ইউটিউবের চাকরিটা নিয়ে নিয়েছি, সেখানে তো আরও বেশি ভেজাল। যাই হোক, আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা মনের অনেক কথাই বলে ফেলেছি। ইউটিউবের চাকরিটা আসলে আমি পড়াশোনা করে কেন চাকরি করিনি, অনেকে আমাকে এই প্রশ্ন করেছে, আপনি তো আপু অমুক তমুক পাস করেছেন, তাহলে কেন আপনি চাকরি করেননি। চাকরিটা মূলত করতে পারিনি, আমার পড়াকালীনই আমার বড় মেয়ে, মানে আমার একটা মেয়ে, সে হয়েছে। তো তখন আর আমি মানে ওই বাচ্চার মাঝে পড়াশোনা, যেহেতু এরপরে আমার পড়া শেষ হওয়ার একদিন পরেই আমার ছেলে বেবি হয়েছে। 2টা বেবি, মানে পাশাপাশি 20 মাসের বড় ছোট। তো এই 2টো বাচ্চা রেখে আমি কিভাবে হচ্ছে চাকরিতে যাই বলেন। সেখানে মাথায় অনেক চাপ আমার। তো আম্মু সারাদিন রাস্তায় রাস্তায় থাকতো, একটা বোরখা পরতো, আর কোনো রকম আমার জন্য সে দৌড়ঝাঁপ করতো। মা বাবুকে নিয়ে ভার্সিটিতে বসে থাকতো নিচে, আমি অফ পিরিয়ডে নিচে আসতাম বাবুকে দেখতে। তো এভাবে করে কিন্তু অনেক খারাপ সময় আমি পার করেছি। যাই হোক, এটা খারাপ সময় বলবো না, আমার মায়ের সাপোর্ট ছিল, আমার হাজব্যান্ডেরও সাপোর্ট ছিল। সে অফিস রেখে বাসায় এসে আমার মেয়ের টেক কেয়ার করতো, আর যখন তার খুব চাপ থাকতো তখন সে হচ্ছে পারতো না। আমি আম্মুর বাসায় 3 দিন থাকতাম, আর হচ্ছে আমার যেখানে আমার বাসা সেখানে আমি 3 দিন থাকতাম।
জীবনটা অনেক কষ্টের। আমি পড়াশোনা করেছি, বাচ্চা নিয়েছি, আবার হচ্ছে সংসারটাকেও সামলাতে হয়েছে। শ্বশুরবাড়ির মানুষগুলো কিন্তু এক ফোঁটাও ছাড় দেয়নি, আর ছাড় দেওয়ারই নয়, যার যার বাচ্চা তার আর যার যার বোঝা তাকেই নিতে হবে। এটাই হচ্ছে স্বাভাবিক কথা। আপনার বোঝা কেন আমি কাঁধে নেব, এটাই। বিশেষ করে বউ হলে এই কথা। ছেলের বউদের বাচ্চা কাচ্চা কিংবা ছেলের বউদের বোঝা এখন আর তেমন শাশুড়ি পাওয়াই যায় না, খুব রেয়ার যে কাঁধে নেয়। আর মেয়ের ঘরের হলে তো কথাই নেই, সেটা কাঁধে কেন, কলিজার ভিতর হইলেও ঢুকিয়ে রাখে। তো এখানে কিন্তু বাইম মাছ আমার রেডি হয়ে গিয়েছে, সেটা আর বললাম না, সবাই জানেন কিভাবে রান্না করতে হয়। নুন, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট কমন জিনিস দিয়ে দিবেন, নাড়াচাড়া করবেন, কষানো হয়ে গেলে মশলা দিয়ে দিবেন মাছ। তবে মাছগুলো কিন্তু ডেঞ্জারাস ফ্রেশ ছিল, অনেক অনেক টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া সবই শেষ। এখানে সন্ধ্যার পরে বাচ্চারা যখন চলে আসছে, আমার ছেলেকে দায়িত্ব দিয়েছিলাম, আমি জাম্বুরা করে রেখেছি, মাগরিবের পরে নামাজ পড়ে বসেছিলাম। পরে ছেলে এসে লাল মরিচ মানে পোড়াইয়ে নিল শুকনো মরিচটা, আমি আরও শুকনো মরিচ দিয়ে জাম্বুরা মাখা খাবো। আর আমার হাজব্যান্ডের হচ্ছে হেলদি খাবার, অনেকেই জানেন। তো ছেলেকে মাখা করতে দিয়েছি, আর আমি এখানে রান্নাঘরে কড়াইটা নিলাম। জাস্ট এখন ওদের জন্য ডিম ভাজবো। আমার তৌফিকও সন্ধ্যা একটা ডিম খায়, আর ওর বাবাকে যদি ডিম দেই সে তো সোনায় সোহাগা, কারণ এত হেলদি ফুড উনি খায় চিন্তার বাহিরে। আর আমি তার সম্পূর্ণ অপোজিট, বুঝছেন। আমাকে কেউ মানুষ করতে পারলো না। আমি এখানে ডিম ভেজে নিচ্ছি, ওনাকে শসা দিতে হবে, শসা এনেছিল, শসা আর ডিম, সুন্দর একটা কম্বিনেশন। আপনাদের সুস্থতা কামনা করে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।